আসসালামু আলাইকুম। ভূতের রাজ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রথম ঘটনাটি আপনারা শুনে থাকবেন। সেই ঘটনাটি ছিল পোড়াবাড়ি গ্রামের ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1979 সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে। আমরা প্রথম ঘটনার শেষ দিকে এসে বলেছিলাম যে এই পোড়াবাড়ি যে ভিটা নামক পোড়াবাড়ি যে গ্রাম আছে, যেখানে ভিটাটি আছে সেখানে আরও অনেক ঘটনা রয়েছে। তো মাঝে মাঝে কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তেমনই একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1983 সাল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রশিদ মিয়া। রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন। নিজের কিছু জমি ছিল এবং অপরের জমিতে উনি চাষাবাদ করতেন, যেটাকে আমরা বর্গা চাষি বলি। ওনার বাড়ি ছিল লাউড়িয়া ইউনিয়নের একটি গ্রামটির নাম হচ্ছে মঙ্গলগাতি। উনি নিজের জমিতে চাষাবাদ সহ যেহেতু অন্যের জমিতেও চাষাবাদ করতেন, তাই ওনাকে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো। ওনার একটি নিজের জমি ছিল এই পোড়াবাড়ি গ্রামে, সেই হন্টেড ভিটা থেকে সামান্য একটু দূরে। তিনি প্রতিদিনের মতো সেখানেও চাষাবাদ করার জন্যে আসেন। ওই দিন ইচ্ছা ছিল যে আজকে উনি ওনার জমির সকল চাষাবাদ শেষ করবেন, কারণ পরের দিন আরেকটি জমিতে তাকে চাষাবাদ করার জন্য যেতে হবে। ওই সময় চাষাবাদের যেহেতু সিজন ছিল, এজন্য তার ব্যস্ততাটাও বেশি ছিল। ওনার নিজের কোনো পাওয়ার টিলার বা কোনো যান্ত্রিক ফ্যাসিলিটিস ছিল না, যার কারণে ওনার হালের দুটো বলদ দিয়েই চাষাবাদ কাজ সারতে হতো। প্রতিদিনের মতো ওনার দুটি বলদ এবং লাঙল নিয়ে চলে আসেন পোড়াবাড়ির সেই ভিটার অদূরে ওনার সেই জমিতে। সকাল থেকে উনি চাষাবাদ শুরু করেন এবং খুব দ্রুত চাষাবাদ শেষ করার চেষ্টাও করছিলেন। কারণ হচ্ছে যে ওনার যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি ওনার চাষাবাদ করার কথা, ততটুকু করার পরেও কিছু জমি থেকে যাবে, যেটা পরের দিন চাষাবাদ করতে হবে। কিন্তু সেই পরিমাণটা খুব অল্প, যেহেতু পরের দিন অনেকটাই দূর পথ পাড়ি দিয়ে আবার এখানে আসতে হবে, তাহলে সারাটা দিন কাজটা নষ্ট হয়ে যেতে পারে। অল্প একটু জমি চাষাবাদের জন্য এই জন্য ওনার ইচ্ছা ছিল যদি একটু রাত হয়েও যায়, আজকে উনি কাজটা শেষ করে চলে যাবেন। কাজটা শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধে হয়, কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি। সন্ধ্যার সময় মনে হলো যে ওনার কাজ আরেকটু বাকি আছে, যেটা ওনার আগে থেকেই হিসাব করা ছিল। ওনার সাথে ওনার সন্তান ছিল। বিকালেই তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন এবং আসতে একটু দেরি হতে পারে। ওনার ছেলে বাড়িতে চলে যায়। সন্ধ্যের পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন। উনি একটি হারিকেন নিয়ে এসেছিলেন, কারণ উনি জানতেন যে আজকে রাত হবে। তাছাড়া চাঁদের আলো তো ছিলই। সন্ধ্যের পর চাঁদের আলোতে চারিদিকে উজ্জ্বল ছিল। ভালোই উনি কাজ করে যাচ্ছিলেন যখন মোটামুটি একদম শেষের দিকে চলে আসেন। আর হয়তো বা 10-15 মিনিট নাঙল দিলে চাষাবাদ করলেই জমির চাষ শেষ হয়ে যাবে। হঠাৎ ওনার গরু, যেটাকে আমরা বলদ বলি, এই দুটি কেমন একটু অস্বাভাবিক আচরণ করছিল। কারণ যখন নাঙল দিয়ে একটা নির্দিষ্ট পথ উনি অতিক্রম করছিলেন, তখনই মনে হচ্ছিল ওই জায়গাটা দিয়ে যাবার সময় তার বলদ দুটি অস্বাভাবিক রকম আচরণ করছে।
নড়াচড়া করছে, মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে চাচ্ছে না। তো উনি বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পরে হঠাৎ রশিদ মিয়ার মনে হয় ওনার পায়ের নিচে নরম নরম কিছু লাগছে। প্রথম দিকে উনি বুঝতে পারেনি, আবার যখন ঘুরে আসছেন তখন উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। একটু আগে যেদিক দিয়ে উনি লাঙল নিয়ে গেছেন, স্বাভাবিকভাবেই তার থেকে সামান্য একটু একপাশে চলে আসবে তার লাঙল, কারণ একপাশ তো চাষাবাদ হয়ে গেছে। কিন্তু উনি যেদিক দিয়েই যাচ্ছিলেন ওই অংশটার বিশেষ করে শেষ যতটুকু জায়গা বাকি ছিল সেখানে পায়ের নিচে অদ্ভুত নরম কিছু একটার অনুভূতি উনি টের পান। এবং প্রতিবারেই ওনার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছিল। মনে হচ্ছে তারা আর চাষাবাদ করতে চাচ্ছেন না। শুরুর দিকে রশিদ মিয়া মনে করেছিলেন সারাদিন যেহেতু বলদ দুটি হাড় ভাঙা পরিশ্রম করছে, এই কারণে পশু হলেও তারা হয়তোবা বলতে পারছে না, কিন্তু কাজ না করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে তারা খুব ক্লান্ত। তখনও উনি অস্বাভাবিকতা তেমন কিছু লক্ষ্য করেনি, এই চিন্তা করে। কিন্তু 3বার যখন রশিদ মিয়া উনি ফিল করলেন যে 3বার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছে এবং 3য়বারেও ওনার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভূতি হচ্ছে, 4র্থবার বলদ দুটি যখন থেমে যায়, তারা আর এগোতে চাচ্ছে না, আর তারা চাষ করবে না, আর এমন জায়গায় থেমে যায়, তখন রশিদ মিয়ার পায়ের নিচে সেই অদ্ভুত নরম অনুভূতি হওয়া একটা জিনিস আবারও উনি ফিল করেন। উনি এবার চিন্তা করেন এই জিনিসটা কি আমি দেখব। রশিদ মিয়া সাহসী ছিলেন। উনি তখন যেখানে দাঁড়িয়ে ছিলেন ওই জায়গাতেই দাঁড়িয়ে, যেহেতু প্রতিবারই মনে হচ্ছিল এই জিনিসটা মুভ করে এদিক থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে, কারণ একটু আগে যেখানে লাঙল ছিল সেখানেই ওনার পায়ের নিচে অনুভূতি হচ্ছিল, আবার ওখান থেকে সরে আসার পরেও আর এক জায়গায় পায়ের নিচে অনুভূতি হচ্ছে। এজন্যে উনি ওখান থেকে সরলেন না। তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওইখানে দাঁড়িয়ে চতুর্দিক থেকে পায়ের নিচে থেকে মাটি সরাতে থাকলেন। মাটি যত সরাচ্ছে মনে হচ্ছে যে উনি কোনো গোল আকৃতির কোনো একটা জিনিসের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মাটি সরাতে সরাতে যখন মাটি সরানো শেষ হলো, উনি পা সরিয়ে দেখেন ওনার পায়ের নিচে একটি মানুষের মাথা। উনি সাহস করে 2 হাতে মাথাটি ওঠানোর পরে উনি আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। এই মাথাটি একটি মহিলার মাথা, বড় বড় চুল রয়েছে। উনি সাহস করে আরেকটি যে কাজ করেন, এটি আসলে আপনি বা আমি থাকলে সেই কাজটি করতে পারতাম কিনা সন্দেহ। সেটি হচ্ছে ওই মাথার মুখের উপর থেকে মাটি সরাতে থাকে। যেহেতু মাটির নিচে সেটি ছিল, মুখের উপরে মাটি পড়ে গেছে। উনি এক হাত দিয়ে মুখের উপর থেকে মাটি সরান। মাটি সরানোর পর ওনার কাছে খুব পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি একে। তবে উনি ফাইন্ড আউট করতে পারেননি যে আসলে ওনাকে চেনেন কি না, কারণ স্বাভাবিকভাবে অন্ধকারে ওইভাবে তারপরে ধুলোবালি মাখানো চেনা সম্ভব নয়। হঠাৎ যেটি ঘটে, ওই মাথাটির 2টি চোখ খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচণ্ড ভয় পান। এবার আরও ওনার কোনো সাহস আর ধরে রাখতে পারেননি, শুধু চোখে খুলেই ক্ষান্ত হয়নি। তখন ওই মাথাটি রশিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে।
রশিদ মিয়া প্রচণ্ড শক্তি দিয়ে ওই মাথাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন এবং ছুঁড়ে ফেলার সাথে সাথে উনি নিজেও আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে ওনার বাড়ির দিকে ছুটতে থাকেন। ওনার বলদ দুটি ওই জমিতেই থেকে যায়। উনি ছুটতে নিজের বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওনার বাড়ির লোকজন যখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং জ্ঞান ফেরে, তখন সব ঘটনা খুলে বলেন। প্রিয় লিসেনার্স, এরকম ছোট বড় বেশ কিছু ঘটনা এই পোড়াবাড়ি ওই ভিটার আশেপাশে এখনও হয়, কিন্তু আগে যেরকম ভয়ঙ্কর কিছু বিষয় হতো, যে মানুষকে হত্যা করার মতো অনেক ঘটনা ঘটতো, সেখানে ওই অশুভ শক্তি দ্বারা সেই ঘটনাটি রহিত হয়ে গেলেও ছোট ছোট কিছু বিষয় এখনও ঘটতে থাকে। রশিদ মিয়া এখনও জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, শুনতে ভুলবে না। আসসালামু আলাইকুম।